অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন। সেখানে কয়েকটা কথা বলেছেন, এর মধ্যে একটা কথা দিয়ে অনেক পত্রিকা হেডলাইন করেছে। সেটা এরকম যে মানুষ বা যারা একবেলা ভাত খেতে পারতো না তারা এখন 4 বেলা খায়। প্রধানমন্ত্রী কি বলেছেন এবং বাস্তবে দেশের এখনকার অবস্থা কি সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। প্রধানমন্ত্রী বলছেন, গ্রামীণ অর্থনীতি পাল্টে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা একবেলা ভাত খেতে পারতো না তারা 4 বেলা খায়। আগে হাটবারের বাইরে কিছু পাওয়া যেত না, এখন সুপার মার্কেট হয়েছে। আমাদের গ্রামের বাজার পাটগটিতে, টুঙ্গিপাড়া একটা ইউনিয়ন, ঈদের আগে 200টি ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি মজবুত হয়েছে। খাবার নিয়ে মূলত কথা বলবো, কিন্তু প্রধানমন্ত্রীর গ্রামের বাড়ির বাজারে ঈদে 200 ফ্রিজ বিক্রি হওয়া খুব অস্বাভাবিক না। আমাদের মনে থাকার কথা, আমাদের বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল যেখানে গোপালগঞ্জে এডিপি বরাদ্দ নিয়ে নিউজ এসেছিল। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের পর তৃতীয় এডিপি বরাদ্দ গোপালগঞ্জে হয়। সুতরাং ওখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি। প্রধানমন্ত্রীর এলাকা হিসেবে ওইটা বাংলাদেশে এগুলো খুব স্বাভাবিকভাবেই ঘটে, প্রিভিলেজ পায়, তাই সেখানে প্রচুর টাকার ছড়াছড়ি আছে। 200 ফ্রিজ এক ঈদের আগে হতে পারে, কিন্তু আমি ক্ষুধা নিয়ে কথা বলতে চাই। আসলে কি দেশের মানুষ যারা এক বেলা খেত এখন 4 বেলা খেতে পারে? বা এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যখন প্রধানমন্ত্রী অর্থনীতি সমিতিতে এই কথাগুলো বলছেন, তখন দেশের কি অবস্থা? এই দাবি কতটা যৌক্তিক? নানান রকম ডেটা আমাদের সামনে আসে এবং আমাদের সরকারের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে প্রত্যেকটা ডেটাকে খারিজ করে দেওয়া। ন্যারেটিভটা এইরকম যে সরকারের বিরুদ্ধে শত্রুতা করে এরকম করেছে। কোনো কোনো ক্ষেত্রে বিএনপি এবং বিরোধী দলকে এক ধরনের ব্লেম করা হয় যে তারা চক্রান্ত করে, তারা লবিস্ট নিয়োগ করে ইত্যাদি ইত্যাদি করছে। ফলে প্রথম যে কথাটা বলবো সেটা বাইরের প্রতিষ্ঠান। এই বাইরের প্রতিষ্ঠানের কথা গ্রহণ করবেন না তারা, আমরা জানি, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে আমি আমার বহু আলোচনায় তাদের কথা আনি। আমি আবারও একটু যোগ করে দিতে চাই, সেটার ব্যাপারে নিশ্চয়ই আর কিছু বলার থাকবে না। আমি আগে বাইরেরটার কথা বলি। আজই প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম, WFP মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটা তারা বাংলাদেশের খাদ্যের অবস্থা কি, খাদ্যের মূল্য কেমন বেড়েছে। 2 বছরে 58% খাদ্যের মূল্য বেড়েছে বলে তারা বলছে। এবং এটা কাদের জন্য? নিম্নবিত্ত পরিবার যারা আছে, দারিদ্র্যসীমার নিচে থাকার মানুষ। 2022 সালে তাদের খাবার কেনার জন্য খরচ ছিল 1851 টাকা, এখন বেড়ে হয়েছে প্রায় 3000 টাকা। এই মানুষগুলো আমরা খেয়াল করি, দারিদ্র্যসীমার নিচে থাকার মানুষ তার একই ধরনের খাবার কেনার জন্য 2 বছরে 58-60%-এর মতো, তার মানে বছরে গ্রসলি 30% করে তার খাদ্য মূল্যস্ফীতি হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যে প্রায় বলি খাদ্য মূল্যস্ফীতি এটা সেটা, এবং মূল্যস্ফীতির হার এত না। আপনি দেশের সার্বিক মূল্যস্ফীতি হিসাব করেন 700-র বেশি পণ্য নিয়ে, নিত্য ব্যবহার্য জিনিস যেগুলো গরিব মানুষ মূলত ব্যবহার করে, সেটা 40-এর বেশি না। তার চাইতে জরুরি কথা, খাবার যেটার প্রধান সংকট, যেটা নিয়ে প্রধান টেনশন গরিব মানুষের, তাতে এই পরিস্থিতি হয়েছে। এই স্টাডিতে আরও কয়েকটা কথা একটু বলা হয়েছে, একটু পড়ি। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের 17% মানুষ খাদ্য ঝুঁকিতে ছিল, যা এর আগের মাসের তুলনায় 2% বেড়েছে, মানে ক্রমাগত বাড়ছে। দেশের 68% মানুষ জীবনযাত্রার ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে, আর 43% মানুষ বাকিতে খাবার কিনছে। 22% মানুষ স্বাস্থ্য ও চিকিৎসা বাবদ খরচ কমিয়েছে। 13% মানুষ সঞ্চয় ভাঙছে। খাদ্য ঝুঁকিতে থাকা মাত্র 21% মানুষ বাইরে থেকে সহায়তা পাচ্ছে। যারা খাদ্য ঝুঁকিতে আছে তাদের মাত্র 21% মানুষ বাইরে থেকে সহায়তা পাচ্ছে। কিন্তু যে জিনিসটা আমি আসলে বলতে চাই সেটা হলো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের খুব সম্প্রতি প্রকাশিত 2টো রিপোর্ট। একটা হচ্ছে খাদ্য কিনতে ঋণ করে 4 কোটি মানুষ, এটা হলো 26% হিসাবেও দেখানো আছে। সেখানে জাস্ট খাদ্য কেনার জন্য তাদের ঋণ করতে হয় এই শতাংশ মানুষের। আমরা এখানে WFP বলছে 43% বাকিতে খাবার কিনছে, এটার সাথে এটা মেলে। এবং আরেকটা ডেটা হচ্ছে, পরের বেলা ভাত জুটবে কিনা জানে না 34 লক্ষ মানুষ। 34 লক্ষ মানুষ। একটু পড়ি, খাদ্যের মতো মৌলিক চাহিদা পূরণ বেশ কঠিন হয়ে উঠেছে অনেক জায়গায়। একবেলা খাবারের শেষে পরের বেলার খাবারের চালের জোগান নেই দেশে, এরকম পরিবারের হার 2%। তার মানে ওই যে 34 লক্ষ, জাস্ট উনি যখন খাচ্ছেন পরের বেলা খাবার, মানে 4 বেলা দূরে থাকুক, পরের বেলাটা খাবার হবে কিনা সেটা জানে না। এরকম 2%, 34 লক্ষ। এগুলো সব ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডেটা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমরা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের
তথ্যকে আসলে ফুললি রিলাই করি না। সরকারের বিরুদ্ধে যায় এমন তথ্যের ওখানে ম্যানিপুলেশন আছে, সরকারের পক্ষে যায় সেটাও ম্যানিপুলেশন আছে। পক্ষে যাওয়ারটাকে তারা ইনফ্লেট করার চেষ্টা করে, বাড়িয়ে দেখানোর চেষ্টা করে, বিরুদ্ধে যাওয়ারটাকে তারা কমিয়ে দেখানোর চেষ্টা করে। আমরা শিওর তারপরে পরিস্থিতি এর চাইতেও খারাপ, কিন্তু এরাই এই ধরনের ডেটা আমাদের সামনে নিয়ে আসছে। তাহলে কোথায় মানুষ 4 বেলা খেলো, কিভাবে খেলো? শেষ করব, খুব অল্প কথা বলার জন্যই এসেছি। সেটা হলো আমার খুব প্রিয় একটা বিষয় আছে, সেটা আমি প্রায় বাংলাদেশকে নেপালের সাথে তুলনা করি। সেটা হচ্ছে আমাদের যে ক্ষুধা সূচক আছে, সেই ক্ষুধা সূচকে আমাদের কি পরিস্থিতি সেটা নিয়ে আমি সবসময় কথা বলি। কারণ হচ্ছে একটা দেশে যদি সরকার তার জনগণের জন্য কাজ করতে চায়, তার সীমিত সামর্থ্য নিয়েও সে কি ম্যাজিক দেখাতে পারে, নেপাল তার প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশ বিশ্বের যে ক্ষুধা সূচক আছে 23 সালে যেটা প্রকাশিত হয়েছে, সেটা বাংলাদেশের অবস্থান ছিল 81তম। বাংলাদেশ ভারত পাকিস্তানের চাইতে ভালো আছে, কিন্তু নেপালের ক্ষেত্রে ওই যে বলি, নেপাল 69, বাংলাদেশ 81, শ্রীলঙ্কা 60। একটু খেয়াল করতে হবে এখানে, শ্রীলঙ্কারও আমাদের চাইতে মাথা পিছু আয় অনেক বেশি ছিল, কিন্তু শ্রীলঙ্কা 23 সালে যখন এই ক্ষুধা সূচকে এই স্কোর করছে, তার আগে কিন্তু তারা দেউলিয়া হয়ে পড়েছিল, তারপরও তাদের অবস্থান ছিল এই জায়গায়। আর নেপাল দীর্ঘদিন থেকে বাংলাদেশ ভারত পাকিস্তান সবার চাইতে উপরে থাকে। এই নেপালের মাথা পিছু আয় ডলারের হিসাবে, ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে আমাদের 60%। কেন তাহলে? নেপাল আরও অনেক ইন্ডিকেটরে, যেগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে বোঝায়, আমাদের চাইতে এগিয়ে আছে। তার মানে আসলে আপনি যদি চান আসলে জনগণের কল্যাণ করবেন, অনেক সীমিত স্বার্থ নিয়ে কল্যাণ করা যায়। একটা দেশে যদি অলিগার্কি থাকে, সরকারের মূল উদ্দেশ্য যদি থাকে অলিগাররা বেনিফিটেড হবে, তাহলে আসলে ভালো কিছু হবার কোনো কারণ নেই। অলিগাররা যখন তার যাবতীয় কর্মকাণ্ড করতে থাকে, তখন কিছু ছিটে ফোটা ট্রিকল ডাউন করে নিচের মানুষের কাছে যায়, কিছু মানুষ কিছু ভালো থাকে। ওভারঅল মানুষের অবস্থা বিভৎস পর্যায়ে চলে যাচ্ছে, প্রতিদিন ক্রমাগত যাচ্ছে। এবং এই ডলারের ক্রাইসিস যেটা শুরু হয়েছে, ডলারের বিপরীতে টাকার যে হারে মূল্য পতন শুরু হয়েছে, এবং ডলার বাঁচানোর জন্য অর্থনীতিকে শ্রিঙ্ক করে ফেলা হয়েছে, সামনের সময় ভয়াবহ আসছে। এই সময় নিশ্চয়ই আমাদের কাছে 4 বেলা খাবারের গল্পটা খুবই কল্পিত বাস্তবতা বলেই মনে হবে।